পুলিশ আমাদেরকে নির্বিচারে গুলি করা শুরু করলো। গুলি করা হলে নবীন তালুকদার, তার মাথার এই পাশে ও পাশে ঘিলু বের হয়ে চলে গেল। আপনারা যে ভিডিওটা দেখেছেন, এটা আমি কাঁদতে কাঁদতে নবীন তালুকদারের লাশটাকে পার্টি অফিসের দিকে নিয়ে যাচ্ছিলাম। নবীন তালুকদার আমাকে বাঁচাইতে চেয়ে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। পুলিশ আমাদেরকে নির্বিচারে গুলি করা শুরু করলো। এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেল, এত গুলি করেছে। আমাকে টার্গেট করে গুলি করা হলো। গুলি করা হলে স্পটেই আমাদের যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতা নবীন তালুকদার, তার মাথার এই পাশে ও পাশে ঘিলু বের হয়ে চলে গেল। ঘিলু বেয়ে বেয়ে পড়তেছে, আমার পায়ে দেখবেন যে মিছিলে আছে। তো যখন দেখছি যে ঘিলু বেয়ে বেয়ে পড়তেছে, তখন তো আর সম্ভব না। নবীন তালুকদার তখন মারা গেছে। আমি তখন ওই বিজয়নগর পানি ট্যাঙ্কির থেকে যে রাস্তাটা পল্টন পার্টি অফিসের দিকে আসছে, ওই মোড়টাতে নিয়ে আমি রিক্সায় উঠাই দিয়ে 5-6টা ছোটো ভাইকে বলছি যে লাশটা নিয়ে পল্টন পার্টি অফিসের সামনে চলে যাও, আমি আবার যুদ্ধে শরিক হচ্ছি। যদি আমারও লাশ পড়ে যায়, তাহলে আমার লাশটা নিয়ে পল্টন পার্টি অফিসের সামনে জমা দিবা। ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিল্লাত, ও আমার পাশে থেকে, আমার সাথে ছিল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির। আমাকে যখন দেখতেছে যে স্বাভাবিকভাবে ওইখানে আমাদের নেতাকর্মী বেশি, আমি যেদিকে মুভ করতেছি নেতাকর্মী সেদিকেই মুভ করতেছে, তো পুলিশ ওই টার্গেটটা করে আমাকে গুলিটা করেছে। পরে মিল্লাতও বুক পেতে দিল, মিল্লাতের বুকের এই পাশে ও পাশে বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্লাতকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের আর একটা ছোটো ভাই ছিল ইমরান, সে এখনও হসপিটালে। কতদিন যাবৎ মানে আমরা তো স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি, ইমরান এখনও হসপিটালে। এরকম আমাদের আর একটা ছোটো ভাই মারা গেল, একই সাথে 4-5টা লাশ পড়ে গেল। কিন্তু আমি রবিউল ইসলাম নয়ন মাঠ ছাড়লাম না। আমার কাছে মনে হলো যে আমার এই সহযোদ্ধাদেরকে লাশ নিয়ে যদি আমি চলে যাই, তাহলে এই মাঠ ওদের দখল হয়ে যাবে। না, আমি রাজপথ ছাড়বো না। আমরা অ্যাক্টিভিটিস করতে করতে পুলিশকে চারপাশ দিয়ে ঘিরে ফেললাম। একটা পর্যায়ে পুলিশ হাত উঁচু করে সারেন্ডার করে পল্টন দিয়ে আপনার রাজারবাগে যাইতে বাধ্য হলো। তখন মানে ছাগল যেভাবে চড়ায়, আমরা ঠিক ওইভাবে করে তাদেরকে নিয়ে গেছিলাম। আমরা কিন্তু চাইলে পুলিশকে অনেক ক্ষতি করতে পারতাম, আমরা চাইলে পুলিশকে মেরেও ফেলতে পারতাম, মারতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। যখন তাদের গুলি শেষ হয়ে গেছে, তারা যখন নিরুপায় হয়ে পড়ছে, তখন কিন্তু আমরা তাদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছি। কিন্তু আমাদের সাথে তারা সেই আচরণটা করে নাই। হাসিনার নির্দেশে আমাকে মালিবাগ মোড় থেকে গুলি করা হলো। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 3 তারিখ রাত্রে আমাকে ফোন করলেন। না, আমি ফোন করলাম ওনাকে। ফোন করে বললাম যে স্যার, আমি ফোন করার সাথে সাথে বলতেছে তোমার পায়ের এখন কী অবস্থা। আমি বললাম স্যার, ঘা এখনও শুকায় নাই, আমি কিন্তু হসপিটালও যেতে পারি নাই, আমার পায়ের ভিতরে কিন্তু এখনও অনেক গুলি রয়েছে। বললাম স্যার, ব্যান্ডেজ করা আছে, ওই যে গুলিটা ছিল এই পাশে ও পাশে বেরিয়ে গেছে, তো ফার্মেসির থেকে একটা ছেলে আর আমাদের একটা ছোটো ভাই আছে ডাক্তার, তাকে নিয়ে যেয়ে আমার এই গুলি মানে লোকাল দিয়ে অবশ করা ছাড়াই ওই গুলিটা বের করতে হয়েছে কাইটে। তো ঘা শুকাচ্ছে না। আমি বললাম যে স্যার, দেশের যে পরিস্থিতি, আমি কালকে আবার মাঠে নামতে চাই। তো বললো যে এই অবস্থা নিয়ে তো তুমি নড়তে চড়তে পারবা না, বিপদে পড়ে যাবো। আমি বললাম স্যার, যদি এই পরিস্থিতিতে মাঠে না থাকি, তাহলে মরে গিয়েও শান্তি পাবো না। তো চেয়ারম্যান সাহেব বললো যে ঠিক আছে, সবাইকে নিয়ে অ্যাক্টিভিটিস বাড়াও। তো আমি জিজ্ঞেস করলাম যে, আমি আদার সাইডে খবর নিলাম যে শাহবাগ মোড় কি কালকে সকালবেলা এই যে সাধারণ ছাত্রদের কোনো প্রোগ্রাম আছে কিনা। তারা বললো যে না, কালকে সকালবেলা কোনো প্রোগ্রাম নেই, বা তারা ডিক্লেয়ার করলেও মানে তাদের কোনো প্ল্যানিং নেই। আমি সবাইকে সেগুনবাগিচাতে স্পট দিলাম যে সবাই লাঠি সোটা নিয়ে, একদম সবার হাতে পতাকা থাকবে, বাঁশের লাঠি থাকবে, হকি স্টিক থাকবে, স্টাম্প থাকবে, আমরা নিয়ে যাব।